আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এইচএসসির ফল প্রস্তুত, পরীক্ষা ছাড়াই প্রকাশে সংসদে বিল। ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার, প্রথমে দেয়া হবে স্বাস্থ্যকর্মীদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা শুরু হবে বলে আশাবাদী বাংলাদেশ। চীনের মধ্যস্থতায় মিয়ানমার বাংলাদেশ বৈঠকের পর গণমাধ্যমকে একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রোহিঙ্গা সংকট দুই দেশেরই আর্থসামাজিক উন্নয়নে অন্যতম প্রধান বাধা বলে বৈঠকে আলোচিত হয়। তাই প্রত্যাবাসন প্রক্রিয়া গতিশীল করার তাগিদ দিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের অবস্থান এই বৈঠকে ইতিবাচক ছিল বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। 8 লাখ রোহিঙ্গার তালিকা পাঠানো হয়েছিল মিয়ানমারের কাছে। যাচাই বাছাই করে 28,000-এর একটি তালিকা ফেরত দিয়েছে দেশটি। ফেরত আসা তালিকা বিশ্লেষণে দেখা গেছে 840 জন রোহিঙ্গা 12টি ভিন্ন ভিন্ন গ্রামের বাসিন্দা। এমন বিচ্ছিন্নভাবে তৈরি 28,000 তালিকা থেকেই প্রত্যাবাসন শুরু করতে চায় মিয়ানমার। বাংলাদেশের প্রস্তাব বিচ্ছিন্নভাবে নয়, গ্রামভিত্তিক তালিকা অনুসরণ করে ফেরত নিতে হবে রোহিঙ্গাদের। এই প্রস্তাবে মিয়ানমার সম্মতি না দিলেও আগামী জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনা হতে পারে জানায় দেশটি। এর আগে 2 দফা ভেস্তে গেছে প্রত্যাবাসন প্রক্রিয়া, তাই এবার আর কোনো ক্ষণস্থায়ী প্রক্রিয়ায় যেতে রাজি নয় বাংলাদেশ। চীনের মধ্যস্থতায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে ত্রিপাক্ষিক বৈঠকে এই বিষয়গুলোই আলোচিত হয়। প্রায় 1 বছর পর সচিব পর্যায়ের এই বৈঠকে মিয়ানমারের দৃষ্টিভঙ্গি ইতিবাচক ছিল, এমনটাই দাবি পররাষ্ট্র সচিবের। গ্রাম ভিত্তিক বা এলাকা ভিত্তিক যদি আমরা করতে পারি, চিহ্নিত করতে পারি, তাহলে সেইখানে যে সমস্ত পরিবার আছে যাদেরকে ভেরিফাই করা হয়েছে তাদেরকে নিয়ে আমরা প্রথম যে ব্যাচ বলি বা প্রথম যে আমাদের শুরু হবে সেটা আমরা সেভাবেই আমরা একটা আলোচনা হয়ে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে শুরু করা যায় যদি, তো তারা বলছে যে না, লজিস্টিক্স এবং অন্যান্য যে ইয়েগুলো আছে অ্যারেঞ্জমেন্ট, ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো হয়তো আর একটু সময় লাগবে। আজকের যে টোন বা ডিসকাশনে একদম হতাশ হওয়ার মতো কিছু আমরা দেখি নাই। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাবাসনের প্রস্তাব ছিল বাংলাদেশের, মিয়ানমার সাড়া দেয়নি। তবে দ্বিতীয় প্রান্তিকে কোনো এক সময়ে প্রত্যাবাসন শুরুর বিষয়ে আশাবাদী 3 দেশেই। সচিব বলেন, রাতারাতি এই সমস্যার সমাধান হবে এমনটা আশা করা ঠিক না। 2টা ডেট দিয়ে আমরা সফল হতে পারিনি, তো এখন সেগুলোর থেকে শিক্ষা নিয়ে কিভাবে সফল হওয়া যায় সেই চেষ্টাই থাকবে আমাদের। চাইনিজ ভাইস মিনিস্টার যখন সামারাইজ করলেন তখন ওই ইন্টারন্যাশনাল কমিউনিটির কনস্ট্রাকটিভ এঙ্গেজমেন্টের কথা বললেন এবং সেটা কিন্তু সে অপোজ করে নাই। এবারে মধ্যস্থতায় রয়েছে চীন। এই প্রক্রিয়ায় জাপান, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলো সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যুক্ত হবে, এমনটাই আশা করছে বাংলাদেশ। মহাপরিচালক পর্যায়ে বাংলাদেশ মিয়ানমার হটলাইন চালুর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আজকের বৈঠকে। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এসএসসি, এইচএসসি এবং সমমানের ফল প্রকাশ সংশ্লিষ্ট 3টি আইনের সংশোধন প্রস্তাব সংসদে উত্থাপিত হয়েছে। পরে বিলগুলো পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলগুলো পাশ হয়ে আইনে পরিণত হলেই দ্রুত ফলাফল প্রকাশ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 11টি শিক্ষা বোর্ডের আওতায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসার কথা ছিল 13,65,000-এর বেশি শিক্ষার্থীর। পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল 1 এপ্রিল। করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
পরে পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসির ফলের গড় করে এইচএসসির ফল নির্ধারণ করার ঘোষণা দেয় সরকার। এ নিয়ে জটিলতা দেখা দিলে আইন সংশোধনের জন্য মন্ত্রিসভায় খসড়া অনুমোদনের পর বিল আকারে তোলা হয় জাতীয় সংসদে। উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2021 সংসদে উত্থাপন করেন। এইচএসসির ফলাফলের জন্য শিক্ষার্থী, অভিভাবক সবাই অপেক্ষা করছেন এবং আমাদের ফলাফল সব প্রস্তুত আছে, কিন্তু আমাদের যেহেতু আইনে পরীক্ষা গ্রহণপূর্বক ফলাফল দেবার বিষয়টি ছিল এবং এইবার যেহেতু বৈশ্বিক সংকটের কারণে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের দুটি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফল দিতে যাচ্ছি। সেই কারণে আমাদেরকে বর্তমান আইনটি সংশোধন করবার প্রয়োজন দেখা দেয়। বিলগুলো আইন হিসেবে পাশ হওয়ার পর দ্রুতই ফল ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। যদি সংসদ পাশ করে তারপরে আমরা দ্রুততার সঙ্গে ফলাফলটি দেব। এটি সংসদের এখতিয়ার, সংসদ কবে পাশ করবে তার উপরে নিশ্চয়ই আমাদের কথা বলবার কোনো এখতিয়ার নেই। এদিকে দেশের 15টি রাষ্ট্রায়ত্ত চিনিকলের মধ্যে কেরু অ্যান্ড কোম্পানি ছাড়া 14টি অলাভজনক বলে সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তর পর্বে মন্ত্রী জানান, কোনো চিনিকল বন্ধ করা হয়নি, সে বিষয়ে কোনো সিদ্ধান্তও নেই। তবে 6টি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার দুপুর 1:30টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ওই ভ্যাকসিন আসবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, টিকা আসলে শুরুতেই পাবে স্বাস্থ্যকর্মীরা, আর ঢাকা থেকেই শুরু হবে টিকাকরণ। প্রাথমিকভাবে জেলা উপজেলা ছাড়াও ইউনিয়ন পর্যায়েও প্রতিদিন 2 লাখ টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ভারতের উপহার সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার দুপুরে। ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। না, ভিভিআইপি আগে আমাদের জন্য পুরো দেশের মানুষই ভিভিআইপি, কাজে আমরা সেইভাবেই দেখি যাদের প্রয়োজন আগে তাদেরকে আগে দেওয়া হবে। তিনি জানান, উপহারের টিকা আসার পরপরই বিতরণ শুরু হবে। গুরুত্বপূর্ণ কেউ নয়, শুরুতেই স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হবে টিকাকরণ। প্রথমে ঢাকায়, পরবর্তীতে সারা দেশে টিকা কার্যক্রম শুরু হবে। জেলা পর্যায়ে 4টি ও উপজেলায় 2টি করে টিম কাজ করবে। ভ্যাকসিন আগে পেয়ে যাই, যেটা ভারত সরকার আমাদেরকে উপহার হিসাবে দিচ্ছে, তাহলে পরে আমাদের কার্যক্রম আমরা আগেই শুরু করব। প্রাথমিকভাবে আমরা ইউনিয়নগুলো বাদ শুধু এই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনগুলোকে ধরে আনুমানিক 2 লক্ষ টিকা পার ডে দিতে পারবে। অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভারত থেকে আসা করোনা ভাইরাসের টিকা সংরক্ষণের জন্য 3টি বিকল্প জায়গা ঠিক করে রাখা হয়েছে। ইপিআই এর স্টোর হাউস আছে, সিএমএসডি তো স্টোর হাউস আছে, আমাদের এখানে তেজগাঁ হেলথ কমপ্লেক্সও আছে। তো ভলিউম কেমন হয় সেটা দেখে আমরা ঠিক করব। করোনা ভাইরাসের টিকা ওয়াক ইন কুল অর্থাৎ ছোট ঘরে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। দেশের 29 জেলায় আছে এ ব্যবস্থা। আরও 18টি জেলায় ওয়াক ইন কুল সিস্টেম তৈরি করা হচ্ছে। তবে প্রতিটি জেলা উপজেলায় রয়েছে হিমায়িত বাক্সে টিকা সংরক্ষণের ব্যবস্থা। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দৈনিক সংক্রমণ হার কমে 4.65%। একদিনে মারা গেছে আরও 20 জন, মৃতের সংখ্যা বেড়ে 7,942। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 319তম দিনে দেশে 199টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,097। এর মধ্যে শনাক্ত 702 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 5,29,031। নতুন 682 জন সহ সুস্থ 4,73,855। করোনায় এ পর্যন্ত পুরুষ মৃত্যুর হার 75.77% ও নারী 24.23%। দেশে করোনা পরীক্ষা হয়েছে 34,85,257। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক, নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। পঞ্চম দফায় 31 পৌরসভায় ভোট 28 ফেব্রুয়ারি, সবগুলোতেই ইভিএম। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে।
রাজধানীর শেষ সীমানায় নির্মাণ করা হচ্ছে 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল। বিরুলিয়া, কেরানীগঞ্জ, কাঁচপুর ও হেমায়েতপুরে এসব টার্মিনালের স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। তাছাড়া ঘাটারচর মতিঝিল পাইলট প্রকল্পের শেষ প্রান্ত কাঁচপুর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ প্রকল্পের অবকাঠামো উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দের বিষয়েও কথা বলেছেন দুই সিটি মেয়র। বাস রুট রেশনালাইজেশন কমিটির 15তম সভায় তারা এসব কথা বলেন। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর নিত্য ভোগান্তির নাম যানজট। দুই সিটির মেয়র দায়িত্ব নিয়েই যানজট নিরসনে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। এ নিয়ে বাস মালিকদের সাথে বৈঠক করেছেন কয়েক দফা। এই ধারাবাহিকতায় সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নেয় ঢাকার বাইরে নির্মাণ করা হবে 10টি আন্তঃজেলা বাস টার্মিনাল। এর মধ্যে 4টি বাস টার্মিনাল স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বাস রুট রেশনালাইজেশন কমিটির 15তম সভায়। 4টি জায়গায় আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপন করলে সারা দেশের যে বাসগুলো ঢাকামুখী যাতায়াত করে সেগুলোর জন্য আমরা নির্ধারণ করতে পারবো। তাছাড়া চলমান পাইলট প্রকল্পটির বাস ভাড়া, স্টপেজ এবং প্রকল্পের খসড়া নীতিমালা তৈরির বিষয়ে কথা বলেন দুই মেয়র। যেই জায়গায় আমরা পাইলটিং করে আমরা এগিয়ে যাব সেই জায়গায় সুনির্দিষ্ট বাস বে, সুনির্দিষ্ট যাত্রী ছাউনি, সুনির্দিষ্ট কাউন্টার ছাড়া, সুনির্দিষ্ট বাস স্টপ বা বাস স্ট্যান্ড ছাড়া অন্য বাসগুলো বা যত্রতত্রভাবে আর দাঁড়াতে দেওয়া হবে না। পাইলট প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নের জন্য বাস মালিকদের স্বল্প সুদে ঋণ দেওয়ার কথাও জানিয়েছে সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে 100 কোটি টাকার মতো একটি বরাদ্দ নির্ধারণ করা যায়, যাতে করে যে বাসগুলো এই রুটগুলোতে চলবে সেগুলো আধুনিকায়ন করার জন্য। পাইলট প্রকল্পটির সঠিক বাস্তবায়ন রাজধানীকে যানজট মুক্ত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে দুই সিটির কর্মকর্তারা। এই বিশৃঙ্খলাকে আমরা টোটালি একটি শৃঙ্খলার মধ্যে আনার জন্যই কিন্তু আমরা চাচ্ছি, এবং আমাদের আলটিমেট গোল কিন্তু এটাই। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত এই প্রকল্পে বাস বে ও বাস স্টপেজ নির্ধারণ করেছে দুই সিটি কর্পোরেশন। দিকে বা ফলাফলের দিকে মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। পঞ্চম দফায় 31 পৌরসভায় ভোট 28 ফেব্রুয়ারি। সবগুলোতে ভোট হবে ইভিএমে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। মনোনয়নপত্র দাখিল 2 ফেব্রুয়ারি, যাচাই বাছাই 4 ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 11 ফেব্রুয়ারি। কোনো বিরতি ছাড়া সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হল 11 ফেব্রুয়ারি 2021 বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ 12 ফেব্রুয়ারি 2021 শুক্রবার। ভোট গ্রহণ হবে 28 ফেব্রুয়ারি 2021 রবিবার। ভোট চলবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং 31টা পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট হবে। রাজধানীর উত্তরা থেকে অপহৃত ব্যবসায়ী মিহির রায়কে উদ্ধার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার করা হয়েছে 2 অপহরণকারীকে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর দক্ষিণখানের চেয়ারম্যান পাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে মিহির রায়কে উদ্ধার করা হয়। এ সময় ছুরিসহ নগদ 49,000 টাকা জব্দ করা হয়। গ্রেফতার হওয়ার পর অপহরণকারীরা মিহিরের স্ত্রীর কাছ থেকে বিকাশের মাধ্যমে 2,91,000 টাকা আদায় করে নেয় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অপহরণকারীদের গ্রেপ্তার করি সেটা দক্ষিণখান এলাকা থেকে, এবং অপহরণকারী গ্রেপ্তারের সময় অনেক লোকজন থাকাতে কয়েকজন পালিয়ে যায়, কিন্তু হাতে নাতে আমরা 2 জনকে সেখান থেকে গ্রেপ্তার করি এবং আমরা ভিকটিমকে উদ্ধার করি সেখান থেকে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আবারও বাড়ছে বিমা খাতের শেয়ারের দর, তবে কমছে সার্বিক লেনদেন। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া 357টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 181টির, কমেছে 106টির আর অপরিবর্তিত ছিল 70টির দর। এদিন বিমা খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার ছুঁয়েছে দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা, আর দর বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,290 কোটি টাকা, যদিও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসের ডিএসসিতে 2,384 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রবিনহোর জোড়া গোলে প্রিমিয়ার লিগে বসুন্ধরার টানা দ্বিতীয় জয়, ব্রাদার্সকে হারালো আবাহনী। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বছরের মাঝামাঝি রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা, চীনের মধ্যস্থতায় ঢাকা নেপিদো বৈঠক। এইচএসসির ফল প্রস্তুত, পরীক্ষা ছাড়াই প্রকাশে সংসদে বিল। ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার, প্রথমে দেয়া হবে স্বাস্থ্যকর্মীদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।